দুই দফায় রিমান্ডের পরও জামিন পেলেন না চিত্রনায়িকা পরিমণি, পাঠানো হলো কারাগারে। সব শর্তই প্রত্যাখ্যান, ভয়ঙ্কর মাদক মেলায় জামিন অযোগ্য বলছে রাষ্ট্রপক্ষ। সহকর্মীদের হাতেই যৌন হয়রানির শিকার 40% নারী পুলিশ, খোদ সদর দপ্তরের জরিপ। জবাবদিহিতার অভাবেই অপরাধ প্রবণতা বলছেন বিশেষজ্ঞরা। 4 দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা, চালক ও সহকারী বরখাস্ত। ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে বললেন সেতুমন্ত্রী। করোনায় টানা 19 দিন পর 200-র নিচে মৃত্যু, শনাক্ত কমলেও হাসপাতালে শয্যা সংকট, বাড়ছে ডেঙ্গুও। রোগী সামলাতে চিকিৎসকদের হিমশিম অবস্থা। এবং মহামারীর বিচ্ছিন্নতায়ও ডিজিটাল ব্যবস্থাপনার জোরে গতিশীল বাংলাদেশ। 17 মাসে 1,500-এর বেশি অনলাইন বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। চিত্রনায়িকা পরিমণির ঠিকানা এখন কাশিমপুর কারাগার। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান বিচারক। জেলে পাঠানো হয়েছে প্রযোজক রাজ, কথিত মডেল মৌ সহ আরও 4 জনকে। আসামি পক্ষের আইনজীবীর দাবি 6 দিনের রিমান্ডে বিপর্যস্ত পরীর চিকিৎসার প্রয়োজন ছিল। রাষ্ট্রপক্ষ বলছে তারা জামিন পাওয়ার যোগ্য নয়। 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে আনা হয় চিত্রনায়িকা পরিমণিকে। প্রযোজক রাজ, কথিত মডেল মৌ সহ আরও 4 আসামিকেও কোর্টে আনে সিআইডি। তবে রিমান্ডের কোনো আবেদন না থাকায় তাদের বিচারকের সামনে হাজির করা হয়নি। আদালতের গারদখানাতেই রাখা হয় তাদের। এদিন পরিমণি সহ প্রত্যেক আসামির জামিন চেয়ে আবেদন করে তাদের আইনজীবীরা। পরীর জামিন আবেদনে বলা হয়েছে 6 দিনের রিমান্ডে মানসিকভাবে বিপর্যস্ত তিনি, যে কোনো সময় তার প্যানিক অ্যাটাক হতে পারে, এজন্য তার চিকিৎসা দরকার। আসামি পক্ষের এই আবেদন আমলে নেননি আদালত, পাঠানো হয়েছে কারাগারে। পরীর আইনজীবী বলছেন তাকে গ্রেফতার এবং মামলা নিয়ে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন। জামিন পাওয়ার যোগ্য হলেও তিনি পাননি। পরিমণি সেটা বিগত দিনে বলেছে এবং এখনো বলছে যে দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন, দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের জামিন হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সে একজন ফিল্ম অ্যাক্ট্রেস, সেটা বড় কথা না। তারা এখানে যাদের কাছে মাদক পাওয়া যাবে এবং মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক, এলএসডি, আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিদের জামিন হচ্ছে না। এই পর্যায়ে তাদের জামিন পাওয়ার কোনো হকদার নেই। 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। সে সময় তার বাসা থেকে মদ, আইস এবং এলএসডির মতো মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। ওই রাতেই প্রযোজক রাজের বাসায় অভিযান চালিয়ে মাদক এবং বিকৃত যৌনাচারে ব্যবহৃত সামগ্রী পাওয়া যায়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বাহিনীর কেউ অন্যায় করলে তাদের শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি পুলিশের কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্নের জবাবে কথা বলেন মন্ত্রী। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী বিচার হচ্ছে, এটা আপনারা সবাই দেখছেন। আপনি যাদের নাম বলেছেন তারা যদি এটা তদন্তের অধীন, সেই জন্য আমি এই নিয়ে কিছু বলবো না। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার দেশের আইন অনুযায়ী হবে। ম্যাক্সিমাম পুলিশ সদস্য আজকে আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করছে বলেই আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের হাতেই যৌন হয়রানির শিকার 40% নারী পুলিশ। খোদ পুলিশ সদর দপ্তরেই জরিপেই উঠে এসেছে এ তথ্য। শুধু নৈতিক স্খলন নয়, কোনো পুলিশ সদস্য জড়িয়েছেন ফৌজদারি অপরাধেও। জবাবদিহিতার অভাবেই অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি পুলিশ সদর দপ্তর পরিচালিত বাংলাদেশ পুলিশের সংস্কার ও উন্নয়নে মাঠ পর্যায়ের মতামত শীর্ষক এক জরিপ বলছে, কর্মক্ষেত্রে 40% নারী পুলিশ হয়রানির শিকার হন। বৃহস্পতিবার বাগেরহাট পিবিআইয়ের পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন পুলিশের এক নারী পরিদর্শক।
কদিন আগেই পরিমণিকাণ্ডে নিজেকে জড়িয়ে তুমুল সমালোচনার মুখে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন শিথিল। ডিএমপি কমিশনার বলছেন, বাহিনীর কোনো সদস্যের অপেশাদার আচরণে বিব্রত হয় পুলিশ বাহিনী। আইনে এটা অপরাধ না, কিন্তু চাকরিবিধিতে এটা অপরাধ। একজন বিসিএস এর ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে, এটি কখনোই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু মুক্তার বা সাকলাইনে নন, আগে নিজ স্ত্রীকে খুন করানোর অভিযোগ ওঠে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে। আর এক নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে কারাগারে আছেন সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, জবাবদিহিতার অভাবেই পুলিশ বাহিনীর অনেক সদস্য অপরাধে জড়াচ্ছেন। প্রথমত পুলিশের বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি সহ অন্যান্য যে সমস্ত রাষ্ট্রীয় যে অ্যাপারেটাস আছে, তাদের জবাবদিহিতার অবস্থাটা একেবারেই দুর্বল। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এছাড়া সাময়িক বরখাস্ত ওসি প্রদীপ কুমারের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগ ওঠে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী, তারাও মানুষ, তারাও এদেশের জনগণ, কাজেই তাদের আইন অনুযায়ী তাদেরকেও বিচার হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ থেকে শুরু করে দায়িত্ব পালনের প্রতিটি ধাপে জবাবদিহিতার পাশাপাশি সময়ের প্রয়োজনে বাহিনীতে সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার পদ্মা সেতু প্রসঙ্গ। 4 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা লাগলো ফেরির। সকালে এই দুর্ঘটনা ঘটে। চালকের উদাসীনতাই বারবার দুর্ঘটনার কারণ বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এদিকে ঘটনায় ফেরিটির চালক ও সহকারীকে বরখাস্ত করা হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। 4 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর 10 নম্বর পিয়ারে ফেরির ধাক্কা লেগেছে। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে শুক্রবার সকাল 6:45 ধাক্কা লাগিয়ে দেয় ফেরি কাকলি। এতে ফেরিটির মাঝামাঝি কিছু অংশ ফেটে যায়। এতে পিয়ারের উত্তর পশ্চিম প্রান্তে দাগ পড়ে গেছে। এই নিয়ে 40 দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিয়ারে 5 বার ধাক্কা খেলো। প্রথমবার 2 জুলাই ধাক্কা খায়। এরপর 20 জুলাই ফেরি শাহ মখদুম 16 নম্বর পিয়ারে, 23 জুলাই 17 নম্বর পিয়ারে শাহজালাল, 9 আগস্ট 10 নম্বর পিয়ারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ধাক্কা দেয়। ফেরি স্টাফরা দাবি করেন বৃষ্টি ও বাতাস ছিল, সেই সাথে পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর 11 ও 12 নম্বর পিয়ারের মাঝ দিয়ে আসার কথা থাকলেও 10 নম্বর পিয়ারে গিয়ে ধাক্কা লাগে। পরে ফেরিটি সেতুর 9 ও 10 নম্বর পিয়ারের ভিতর দিয়ে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। ফেরিটিতে 24টি ছোট যান ছিল, তবে যাত্রী ও পরিবহনের কোনো ক্ষতি হয়নি। প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি ছিল, স্রোতের কারণে মাছটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়। ঝড় বৃষ্টির কারণে জাহাজ কন্ট্রোল করতে পারে না, তখন ফিলার উপরে পড়ছে। ট্র্যাকারে চেক করে দেখলাম যে আজকে কাকলি ফেরিটা আড়াআড়ি ক্রস করেছে কোনাকুনিভাবে, সে সরাসরি এসে পারপেন্ডিকুলার করে নাই, যার জন্য এটা একটা কারণ। নৌ পরিবহন প্রতিমন্ত্রী পদ্মা সেতুর দুর্ঘটনাস্থল ও মাঝিকান্দির ঘাট এলাকা পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বলেন, এমন ঘটনায় সেতুর ন্যূনতম ক্ষতি হবে না। আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি, তারপরেও আজকেও একটা ঘটনা ঘটে গেছে। হালকা হলেও আমরা এটা হালকাভাবে দেখতেছি না। আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, কিছুটা অসচেতনতা, উদাসীনতা এখানে কাজ করেছে। তবে ফেরি চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রতিমন্ত্রী। ফেরি কাকলি ছিল ফিটনেসবিহীন। পদ্মা সেতুতে ফেরির ধাক্কা যেন থামছেই না। জুলাই মাসে 3 দফা ধাক্কার পর আগস্টের 9 তারিখে চতুর্থ ধাক্কা নিয়ে যখন আলোচনা চারিদিকে, তখনই 5ম ধাক্কাটি লেগেছে সেতুর 10 নম্বর খুঁটিতে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতুর খুঁটিতে বারবার ধাক্কা শুধু চালকের অদক্ষতা বলে উড়িয়ে দেওয়া যাবে না। এর মধ্যে ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো পদ্মা সেতু পেছনে লোক লেগে আছে, দেশে বিদেশে লেগে আছে। যেভাবে পদ্মা সেতু কেন বারে বারে আঘাত পাচ্ছে, কি কারণে? এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো অন্তর্ঘাত আছে কিনা, সেটা আজকে তদন্ত করে দেখতে হবে। টানা 19 দিন পর দেশে করোনায় প্রাণহানি নামলো 200-র নিচে।
সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকায় ৭৮ জন, এরপরই চট্টগ্রামে ৫৩ জন মারা গেছেন। সংক্রমণ হার ধীরে ধীরে কমলেও পাল্টায়নি হাসপাতালগুলোর চিত্র। আইসিইউ আর শয্যার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গত মাসের তুলনায় কয়েকদিনে ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্তের হার, কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদের ছুটতে হচ্ছে হাসপাতালে। শয্যা, আইসিইউ আর অক্সিজেন সেবা পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে রোগী ও স্বজনদের। নিত্যদিনের শতাধিক মৃত্যুর খবরে সুস্থ থেকেও আতঙ্ক নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হচ্ছে। রোগীর চাপ আগের চেয়ে একটু কম। অক্সিজেন 1 মিনিটের লেখ হলো না। জনসংখ্যা অনুযায়ী এখানে বেড সংখ্যার পরিমাণ খুবই নগণ্য। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন ৭৮ জন। আর ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে বিপর্যস্ত চট্টগ্রাম, একদিনে ৫৩ জনের প্রাণ ঝরেছে। আইসি না ভাই অনেক মারা যাচ্ছে। আইসিইউটা সরকার যদি একটু বাড়ায় তাহলে আমাদের জন্য, সবার জন্য সুবিধা হবে, ভালো। খুলনায় কমতে শুরু করেছে শনাক্ত ও মৃত্যু হার। ২৪ ঘন্টায় অঞ্চলটিতে মারা গেছেন ১৮ জন। মৃত্যুর মিছিল থামছে না ময়মনসিংহে, একদিনে ১২ জন প্রাণ হারিয়েছেন। করোনার যে ট্রিটমেন্ট হচ্ছেন অনেক ব্যয়বহুল। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে টালমাটাল বরিশাল, একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে রংপুরে, আগের তুলনায় বিভাগটিতে মৃতের সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় ৯ জন মারা গেছেন। সংক্রমণ ও মৃত্যুহার কমতে শুরু করেছে রাজশাহী অঞ্চলে, ২৪ ঘন্টায় ৮ জন মারা গেছেন। আইসিইউতে চাহিদা পর্যাপ্ত পরিমাণে, আমি নিজেও সিরিয়াল দিয়ে আসলাম। করোনার ঝুঁকি বাড়ছে সিলেটেও, ২৪ ঘন্টায় বিভাগটিতে মারা গেছেন ৮ জন। অনেক রোগী আসছে রাত্রে, দেখছি আসে সিট পায় নাই, চলে গেছে, এবং আইসিইউতেও কোনো সিট খালি নাই। ভয়াবহ পরিস্থিতি কুমিল্লায়, একক জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু এই জেলায়, ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। চীন থেকে আসলো আরও ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা। সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ড্রিম লাইনার চীন থেকে কোভিড টিকার চালান নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা আনা হয়েছে। এছাড়াও আগামী ১৪ আগস্ট সকালে টিকা আনতে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আরেকটি ফ্লাইট। সিনোফার্মের ৭.৫ কোটি ডোজ কেনার চুক্তি অনুযায়ী এর আগে ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে যেসব ডেঙ্গু আক্রান্ত শিশুকে নিয়ে আসা হচ্ছে তাদের বেশিরভাগই আসছে দ্বিতীয় স্টেজে। দ্রুত প্লাটিলেট কমে শক সিন্ড্রোমে চলে যায় রোগী। এসব গুরুতর শিশুর জীবন বাঁচাতেই বেগ পেতে হচ্ছে। দেরি না করে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্বর হলে ডেঙ্গু টেস্ট করাতে না করাতেই খারাপ অবস্থায় চলে যাচ্ছে রোগীরা। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায় আক্রান্তদের ৪০%ই ৪ থেকে ১৪ বছরের শিশু। রাতে জ্বর, সকালে যাই ডাক্তারের কাছে, করোনা নেগেটিভ আসছে, ডেঙ্গু পজিটিভ। জলাবদ্ধতা, অপরিষ্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। অনেকে এলাকায় এডিস মশার উপদ্রবের কারণ জানলেও অনেকে বুঝতেই পারছেন না সন্তানের ডেঙ্গু হবার কারণ কি। আমাদের পাশে একটু ডোবার মতো পানি টানি জমে। রাজারবাগ কোয়ার্টারে থাকি, ওইখানে তো সবসময় ওষুধ দিতেছে, তারপরে কিভাবে হয়েছে বলতে পারবো না। যে জায়গায় থাই পরিবেশ ভালো আছে, তারপরে কোত্থেকে যে কামড়াইছে তা তো জানি না, মশারি টশারি তো টানাই। এবারের ডেঙ্গুর ধারা ভিন্ন। ডেঙ্গুর অন্যান্য সিনড্রোমের সাথে নিঃশ্বাসের কষ্ট, দ্রুত প্লাটিলেট কমে শক সিনড্রোমে পড়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন ক্লাসিক্যাল ডেঙ্গুতে রক্তপাত হয়, তবে রোগী মারা যায় না। তবে হেমোরেজিক ডেঙ্গুতে শক সিনড্রোম এতটাই ঝুঁকিপূর্ণ যে রোগী মারা যাওয়ার সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ। ডেঙ্গু শক নিয়ে যে পেশেন্টগুলো প্রেজেন্ট করে, এই পেশেন্টগুলো যদি ঠিকমতো ম্যানেজমেন্ট না পায় বা সেগুলো যদি হচ্ছে গিয়ে প্রপারলি যদি তারা টাইমলি হসপিটালে অ্যাডমিট হতে না পারে, সেই পেশেন্ট কিন্তু সেই পেশেন্টের মরবিডিটি কিন্তু অনেক বেশি। সেই পেশেন্টগুলো কিন্তু আসলে আমরা খুব খারাপ স্টেজেই পাই। সবারই আসলে উচিত যে বাচ্চাকে আর্লি যে কোনো একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ কাউকে দেখায়া যে বাচ্চাটার অ্যাসেসমেন্ট করা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করা। চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে চলতি মাসেই। ১২ দিনে ভর্তি ২৭৭৬ জন, গত বছরের তুলনায় যা ৬০ গুণ বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মহামারীর ১.৫ বছর পেরিয়ে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? এমন প্রশ্নের কিছু আপেক্ষিক উত্তর মিললেও মূলত ডিজিটাল ব্যবস্থাপনার বড় সুফল ভোগ করছে দেশবাসী। এই বাস্তবতাই এখন বদলে যাওয়ার দৃষ্টান্ত। বৈশ্বিক কিংবা স্থানীয় বিচ্ছিন্নতার মধ্যেও কক্ষচ্যুত হয়নি দেশ। স্বাস্থ্য থেকে শিক্ষা,
সব খাতেই ডিজিটাল ছোঁয়া সুরক্ষিত করেছে কোটি প্রাণ। রাষ্ট্রের গতিশীলতায় গেল 17 মাসে 1558টি অনলাইন বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। করোনার থাবায় লন্ডভন্ড সব জীবন বাঁচানোর প্রাণপণ চেষ্টায় পাল্টে গেছে বাস্তবতা। জীবন নাকি জীবিকা, কিসের প্রাধান্যে রক্ষা পাবে দেশ, এই দোলাচলে প্রান্ত থেকে কেন্দ্র। কার্যক্রম সীমিতের যুদ্ধে যখন সব স্তব্ধ, তখনও ডিজিটাল ব্যবস্থাপনায় আর্থিক লেনদেন থেকে শুরু করে পড়াশোনা, কেনাকাটা, বিচার প্রক্রিয়া, এমনকি কোরবানির পশু কেনাবেচাও মানুষ সেরেছেন অনলাইনেই। বিচ্ছিন্নতার শুরু থেকেই বিচক্ষণ সরকার প্রধান তার কর্মপদ্ধতি পাল্টে ফেলেন। ভিডিও কনফারেন্সে নিজে এবং পুরো সরকার ব্যবস্থা সক্রিয় রাখতে সব সামলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহবন্দিত্বের 1.5 বছরে ঘর থেকেই মন্ত্রিসভা বৈঠক সহ রাষ্ট্রীয় কাজ করেছেন ডিজিটাল পদ্ধতিতে। স্বাভাবিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সশরীরে যেতেন, সেটা কিন্তু আরও বেশি ব্যাপক আকারে হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী 2020 সনে ভিডিও কনফারেন্সিং করেছিল 475টি, এবং সর্বমোট আমরা এই 20 এবং 21 সনে করেছে হচ্ছে 1558টি ভিডিও কনফারেন্সিং। প্রত্যেকটি বৈঠক কিন্তু প্রতি সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী সম্পাদন করেছেন। এগুলোর ফলে যেটা হয়েছে, আমাদের প্রশাসনিক কাজে কোনো ধরনের গতি বাধাগ্রস্ত হয়নি। 1 দশক আগেও পশ্চাৎগামী দেশ দুর্যোগেও গতিশীল থাকার ক্ষেত্রে বিশ্বে নতুন নজির গড়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সবচেয়ে বড় ইউজার এই ডিজিটাল পদ্ধতির কিন্তু স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় যে সমস্ত প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু ডিজিটাল পদ্ধতিতে হয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে একটি নজির স্থাপন করেছেন। নিজস্ব ব্যবস্থাপনায় শুধু করোনার সংকটময় পরিস্থিতি নয়, যে কোনো বৈরিতা দ্রুত কাটিয়ে ওঠার সক্ষমতা অর্জনের পথেই দেশ এগিয়ে যাবে বলে আশা দেশবাসীর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে এক শোক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেন, জাতির পিতাকে হত্যার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। বঙ্গবন্ধু হত্যাকারী যারা, তারা জিয়া রহমানের সাথে কথা বলেছে, জিয়া রহমান তাদেরকে পরিষ্কার বলেছেন আমি তোমাদের সাথে আছি। বিভিন্ন সাক্ষীর জবানবন্দিতে যে সমস্ত কথাবার্তা এসেছে, তাতে জিয়া রহমান এই ঘটনার সাথে, এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সম্পৃক্ত। এবং চার্জশিট দেওয়া হয়েছে জিয়া রহমানের মৃত্যুর পর। মোস্তাক, মাহবুব আলম চাষী এবং জিয়া রহমান যদি জীবিত থাকতেন তাহলে তাদের নাম চার্জশিটে আসতো। যেহেতু তারা মৃত ব্যক্তি, সেহেতু তাদের বিরুদ্ধে চার্জশিট হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করার শুধুমাত্র এই কয়েকজন গুটি কয়েক পথভ্রষ্ট সেনা কর্মকর্তা নয়, এর পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, এর পেছনে রয়েছে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র। কারণ সাম্রাজ্যবাদীরা তারা চিহ্নিত করেছিল বঙ্গবন্ধু সাম্রাজ্যবাদীদের পক্ষে নয়, বঙ্গবন্ধুর শোষকের পক্ষে নয়। নওগাঁয় বিদ্যুৎ উপকেন্দ্রের কন্ট্রোল রুমে হঠাৎ বিস্ফোরণে পুড়ে গেছে সাব স্টেশন। এতে জেলা সদর সহ 4টি উপজেলায় 15 ঘন্টা ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রয়েছে। এদিকে প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত জনজীবন। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। নওগাঁর কাঁঠালতলী এলাকায় নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই নেসকোট সাব স্টেশন। শুক্রবার ভোর 6টায় এই সাব স্টেশনের কন্ট্রোল রুমে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। এতে কন্ট্রোল রুমের পুরো ইউনিট পুড়ে যায়। মুহূর্তেই জেলা শহর ছাড়াও 4টি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল থেকেই পুড়ে যাওয়া কন্ট্রোল রুম মেরামতের চেষ্টা করলেও বিদ্যুৎ বিভাগ বলছে হঠাৎ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। সাবস্টেশনটা যেহেতু পুরাতন, এর প্রত্যেকটা কম্পোনেন্ট অত্যন্ত পুরাতন, এটা রিপেয়ার মেনটেন করে কাজ করে আমরা চালাই, চলে ভালো। অত্যাধিক বর্ষার কারণে এখানে ট্রেন্সে অনেক সময় পানি জমে নিচে, পানির কারণে কিছু ভ্যাপার টেপার হয়ে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট অনেক সময় হতে পারে। এই ব্যাপারে আমরা কমিটি তৈরি করেছি, কমিটি এর কারণ নির্ধারণ করবে কেন এটা হয়েছে। নেভাতে নেভাতে অল্প কিছু ক্ষতি হয়ে গেছে। লোকজন সকাল থেকে কাজ করছে একটা না,
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগ নেমে আসে জনজীবনে। সারাদিন কোনো কারেন্ট নাই, যার কারণে আমাদের দোকানপাট ঠিক মতন করতে পারতেছি না। এত ভাবসা গরম, টিকা থাকা খুব মুশকিল, আর মাঝে মধ্যে এই ট্রান্সমিটার নষ্ট হয়, বিদ্যুতের খুব সমস্যা হয়। কারেন্টের কারণে অনেক কাজ স্থগিত আছে, যেগুলো কাজ আমরা করতে পারতেছি না। বিদ্যুৎ বিভাগ জানায় 33,000 ভোল্টের এই উপকেন্দ্রে 3টি কন্ট্রোল রুম রয়েছে। এর মধ্যে বিস্ফোরণে 2টি ইউনিটের 12টি কন্ট্রোল প্যানেল পুড়ে গেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সাগর ও উপকূলে ধরা পড়েছে প্রচুর ইলিশ। সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার। দাম ভালো পাওয়ায় খুশি জেলে ও ব্যাপারীরা। ফারুক আহমদের তথ্য, নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট ইলিশের পাইকারি বাজার চাঁদপুরের বড় স্টেশন। আকার ভেদে থরে থরে সাজানো ইলিশের চাক। সাগর ও উপকূলীয় এলাকার নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে, আর দাম ভালো পাওয়ার আশায় জেলে ও ব্যাপারীরা ইলিশের চালান নিয়ে সরাসরি এখানে ছুটে আসছেন। প্রতিদিন কয়েক হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে বড় স্টেশনের এই পাইকারি বাজারে। এখান থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে ইলিশের চালান। বরিশালে যে মাছটা ধরি, বরিশালের এদিকে মনে করেন না মাছের দামটা একটু কম, তাই আমরা গাড়ি দিয়ে চাঁদপুরে নিয়ে আসি। চাঁদপুরে একটু রেটটা ভালো পাওয়া যায়, দাম ভালো দেখি আমরা সাগরের মাছটা চাঁদপুরে। দীর্ঘদিনের মন্দাভাব দূর হওয়ায় খুশি পাইকার ও ব্যবসায়ীরা। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় ভালো দাম পেয়ে লোকসান কাটিয়ে ওঠার প্রত্যাশা তাদের। একটা মাছ আছে 500 থেকে 600, ওই মাছটা চলতেছে 24,000 25,000, মানে 600 থেকে 625 টাকা। আর একটা মাছ আছে বড় 1 কেজির উপরে, ওটা হলো 40-42,000, 1000 থেকে 1050 টাকা কেজি চলতেছে। উপকূলীয় জেলা থেকে আজকে 2-3 দিন ধরে মাছের পরিমাণ, মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। তো আশা করি আমরা এভাবে যদি কন্টিনিউ করে আমাদের যে লোকসান ছিল, আমরা যে লোকসানের মুখে ছিলাম, সেটা আমরা রিকভার করতে পারবো। পাইকারি এই মাছের মোকামে প্রতিদিন 1,500 থেকে 2,000 মন ইলিশ সরবরাহ হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। বান্দরবানের দুর্গম থানচির সুউচ্চ পাহাড়ের চূড়ার পাশাপাশি মেঘের ভেতর দিয়ে দীর্ঘ 81 কিলোমিটার রাস্তা তৈরি করে চমক সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। থানচি 0 পয়েন্ট থেকে শুরু হওয়া এই সড়ক শেষ হবে মিয়ানমার সীমান্তবর্তী লিকফ্রিতে। ইতোমধ্যে 45 কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। নির্মাণাধীন সড়কটি ঘুরে এসে শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। থানচি 0 পয়েন্ট থেকে সড়ক পথে যতই গভীরে যাওয়া যাবে ততই চমক অপেক্ষা করবে এই পথের যাত্রীদের জন্য। কোথাও মেঘ ভেসে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, আবার কোথাও মেঘের এত গভীরতা যে রাস্তা দেখায় দুরূহ হয়ে পড়ে। 3 পার্বত্য জেলায় সড়ক নির্মাণে আলোড়ন সৃষ্টি করে চলছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো। প্রথমে স্যাটেলাইট ইমেজ, পরবর্তীতে হেলিকপ্টার এবং ড্রোন রেকের মাধ্যমে তৈরি হয় রাস্তা নির্মাণের কৌশল। বিভিন্ন ক্ষেত্রে এই এলাকা মানুষের উপকৃত হবে ও জাতির জন্য একটা বিরাট সম্পদশালী এলাকায় পরিণত হবে শুধুমাত্র এই রাস্তাটির কারণে। থানচি, রেমাক্রি, মোদক, লিকরি সড়ক প্রকল্পের এই রাস্তাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় 4টি পর্বত শৃঙ্গকে একই সুতোয় গাঁথবে। এই সড়কের 4 কিলোমিটারের মধ্যে পর্যটন স্পট তমাতুঙ্গি, 20 কিলোমিটারের মধ্যে তাজিনডংয়ের অবস্থান, আর 33 কিলোমিটার পার হলে দেখা মিলবে সাকাহাফংয়ের। যাত্রাপথে 17 কিলোমিটার পেরিয়ে বামে এগুলে বাংলাদেশের সুউচ্চ ঝর্ণা বাকলাই, কেওকাডং এবং ডিম পাহাড়ও যাওয়া যাবে এই পথে। আগে তো 2-3 দিন রাস্তা আসার, এখন তো 1 ঘন্টার মধ্যে যাওয়া যায়। জমে ফসল উৎপাদন হয়, এখন অতি দ্রুত আমরা নিয়ে যেতে পারতেছি। অসুস্থ হলে দ্রুত গিয়ে আমরা চিকিৎসা দিতে পারে। দৃষ্টিনন্দন এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে আর শেষ হওয়ার কথা 2023 সালে। এই এলাকাটি কতটা দুর্গম ছিল তা ভালো জানে স্থানীয় বাসিন্দারা। আবার এই বাসিন্দারাই বলছেন এই সড়ক হওয়ার পর তারা কি সুফল ভোগ করছেন। বান্দরবনের থানচি থেকে কমল দে, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। 2 দফায় রিমান্ডের পরও জামিন পেলেন না চিত্রনায়িকা পরিমণি, পাঠানো হলো কারাগারে। সব শর্তই প্রত্যাখ্যান। ভয়ঙ্কর মাদক মেলায় জামিন অযোগ্য বলছে রাষ্ট্রপক্ষ। 4 দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা। চালক ও তার সহকারী বরখাস্ত। ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে বললেন সেতুমন্ত্রী। এবং করোনায় টানা 19 দিন পর 200 নিচে মৃত্যু। শনাক্ত কমলেও
হাসপাতালে শয্যা সংকট, বাড়ছে ডেঙ্গু, রোগী সামলাতে চিকিৎসকদের হিমশিম অবস্থা। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়ে।